হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনিকেত স্যার। আজকে চলে এসেছি আবারও একটা কিউআইকিউ সিরিজ দিয়ে। চ্যাম্প এডুকেটিস কনসেপ্ট ক্লিয়ার করো, এক্সাম ফিয়ার দূর করো। আমাদের যে চ্যাম্প এডুকেটিস, এটা মূলত আরআরবি, এসএসসি, ব্যাংকিং, ডাব্লিউবিপিএস, ডাব্লিউবিপিএসসি, তারপরে ডাব্লিউবিপি, আরবিআই, আইবিপিএস, এসবিআই, ডাব্লিউবিসিএস, জিএনএম, এএনএম, যতগুলো এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রিপেয়ার করিয়ে থাকে একদম সম্পূর্ণরূপে এক ছাদের নিচে। তো তোমরা যাতে, এবং আমরা শুধু প্রিপেয়ার এমনভাবে করাবো যাতে স্টুডেন্ট যে এমন কিছু ট্রিকের মাধ্যমে বা টিপসের মাধ্যমে বা কনসেপ্টের মাধ্যমে শেখে, যে কনসেপ্টগুলোর মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় যে টাইমিং, মেন গেম হয় টাইমিং, এই টাইমিংটাকে বিট করলেই তুমি কিন্তু কম্পিটিটিভ এক্সামে তুমি ক্লিয়ার করে ফেলবে। এই টাইমিংকে বিট করার জন্য কিছু কিছু পদ্ধতি আছে, কিছু কিছু কনসেপ্ট আছে, মূলত সেই কনসেপ্টগুলো কিন্তু আমরা শেখাই, যার মাধ্যমে স্টুডেন্ট ম্যাথের উপর টোটালি বা রিজনিং এর উপর টোটালি সে কমান্ড করতে পারবে। তোমরা জানো জিএস যে ব্যাপারটা, জিএস এর ক্ষেত্রে তোমার যদি জিনিস জানা থাকে তবেই কিন্তু করতে পারবে, না জানা থাকলে কিন্তু করতে পারবে না। এবার জিএস এর মধ্যে শুধুমাত্র কিন্তু একা স্ট্যাটিক জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এতগুলো টপিক পড়ার পরে তারপরে জিএস এ কোনটা কি পার্সেন্টেজ আসবে তারপরে সেটা। কিন্তু ম্যাথ রিজনিং এ কি, ম্যাথ রিজনিং এর ব্যাপারটা হলো তোমার যদি জিনিস জানা থাকে তুমি করে দিতে পারবে। হ্যাঁ, এবার জিনিস জানা থাকলেও সেখানে এটা হয়ে যেতে পারে ক্যালকুলেশন প্রবলেম। এবার ক্যালকুলেশন শর্ট করার জন্য ক্যালকুলেশন কিভাবে করতে হবে, কিভাবে ক্যালকুলেশন অ্যাভয়েড করতে হবে, সেই সমস্ত কিছু পদ্ধতি আমরা ব্যাচের মাধ্যমে শিখিয়ে থাকি। তাছাড়া যে টাইমের যে গেম সেইটাকে বিট যে করা, সেই পদ্ধতিটাও কিন্তু আমরা আমাদের স্পেশাল ব্যাচে শেখাবো। তো সেইগুলো যদি শিখতে যাও, আমার যে পিওয়াইকিউ সিরিজ করাচ্ছি এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে পরীক্ষায় কোশ্চেনকে সহজেই ট্যাকেল করা যায়। এবং এখন যে পরীক্ষার প্যাটার্ন সেটা হলো সেকশনাল টাইম। আর ভবিষ্যৎ এখন যেমন এসএসসিতে চলে এসছে, এটা পরবর্তীকালে রেলওয়েতেও আসবে। তো 30টা বা 35টা অঙ্ক 20-25 মিনিটের মধ্যে শেষ করা বা 15 মিনিটের মধ্যে শেষ করা, তোমাকে সেই ধরনের পদ্ধতি কিন্তু তোমাকে ফলো করতে হবে। তো সুতরাং তোমরা এখান থেকে দেখো, এবং যদি কেউ স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে যাও ভর্তির জন্য যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এর আগেও দিয়ে দিয়েছি, তাও আমি লিখে দিচ্ছি: 7001828693। এইটা হলো আমার নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো কি বলেছে, যে একটা ফ্র্যাকশন তার ভগ্নাংশের লব 40% বৃদ্ধি করা হয়েছে, হর 20% হ্রাস করা হয়েছে, নতুন ভগ্নাংশটি মূল ভগ্নাংশের কত? কি বললো? হর, এবং এটা হর। এবার এটা কি করা হয়েছে? 140 করা হয়েছে, এটাকে কি করা হয়েছে? 80 করে দেওয়া হয়েছে। তাহলে এটাকে কাটাকাটি করলে কি হবে? এদিকে পাবো 4, এদিকে পাবো হলো 7। তাহলে এইটাই হলো আমাদের উত্তর। নেক্সট কি বলেছে দেখি, যে একটা মোটর গাড়ি 23 কিলোমিটার ঘন্টা বেগে একটি স্থানে যায়, 33 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে। এটা একটা সূত্র আছে, আমরা এর আগের দিন বলেছিলাম, 2ab/a+b, এই হলো সূত্র আমাদের। তাহলে এই এ বলতে, এ হলো যাওয়ার বেগ, বি হলো আসার বেগ। তাহলে যাওয়ার বেগ কি ছিল? 2 × 23 × 33 বাই কত হবে? 56। এবার নিচে কাটলে কত পাবো? 28। এইবার দেখো 28 শুধুমাত্র এই অপশনটাতে আছে, আর কোনোখানে নেই। সুতরাং এগুলো আমি চোখ বন্ধ করে কেটে দিতে পারি। তো এইগুলো হলো বেসিক কিছু, মানে জেনারেল ইন্টেলিজেন্স বলতে পারো, যেটা দেখে আমাদের পরীক্ষায় ক্যালকুলেশন করার দরকার পড়ে না। দেখো 48, 72, 16, 15 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম। এবার দেখো 15 দ্বারা বিভাজ্য মানে কি? 5 দিয়েও বিভাজ্য হবে, এবার 3 দিয়েও বিভাজ্য হবে। 5 দিয়ে বিভাজ্য হলে লাস্টে 1 থাকবে না। 5 অথবা 5 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি? হয় 0 অথবা 5 থাকবে। তাহলে এ কিন্তু 4 আছে, এটাও হবে না। এবার আমার প্রশ্ন হলো এই দুটোর মধ্যে, দেখো 72 মানে সেটা কত হবে? 9 দিয়ে বিভাজ্য হতে হবে। তা 9 দিয়ে বিভাজ্য হওয়ার ইয়ে কি, যে ডিজিটাল সাম 9 দিয়ে বিভাজ্য হতে হবে, ডিজিট সাম।
ডিজিট সামটা 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 7 আর 1 যোগ করলে 8। সুতরাং এইটা কিন্তু হবে না, আমাদের উত্তর কিন্তু এইটাই হবে। দেখো এখানে কি দিয়েছে যে 21, 24, 104, 312 এর লসাগু কত। দেখো 104 ও 24 এদের মধ্যে কত আছে, 8 আছে, একটা কমন ফ্যাক্টর। তাহলে যে সংখ্যাটাই আসুক সেটা কিন্তু 8 দিয়ে বিভাজ্য হতে হবে। এবার 8 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি, যে সংখ্যা 8 দিয়ে বিভাজ্য সেটা 2 দিয়েও বিভাজ্য। তাহলে 2 এর নিয়ম কি, যে লাস্টের ইউনিট ডিজিট সেইটা 2 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 9 কি 2 দিয়ে বিভাজ্য, 9 2 দিয়ে বিভাজ্য না, এই 9ও 2 দিয়ে বিভাজ্য না, 3ও 2 দিয়ে বিভাজ্য না। সুতরাং এইখানেই বার করে দিলাম। এখানে আমি এলসিএম যদি করতে যাই পরীক্ষায় সেকশনাল টাইমার থাকবে, মানে তোমাকে হয়তো 25টা কোশ্চেন দিল, তার জন্য 15 মিনিট টাইম। তাহলে পুরোপুরি অঙ্ক করার তোমার কাছে টাইম নেই, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে কাজ করতে হবে, আগের দিন ভুলে যাও এখন। দেখো প্রতি 1210 টাকা ধরে 100টি পেয়ারা কেনা হয়েছিল, 965 টাকা লাভে বিক্রি করা হয়েছিল। প্রতি ডজন পেয়ারার মূল্য, বিক্রয় মূল্য টাকা নির্ণয় করো। দেখো 1210 টাকা 100টি পেয়ারা, তাহলে 1210 প্লাস কত 965, কত হয় 5 7 2175। এইবার 2175 কি করা হলো, এটা হলো তাহলে একটার দাম কত হবে, 21 টাকা 75 পয়সা। এবার 12টার মূল্য কত হবে, এদিকে প্লাস, আর এই যে 0.75 এটা। এবার আমি যখন গুণ করবো এটাকে কিন্তু ভাগ, মানে এইটাকে সেপারেট করে নেবো, 21 প্লাস 0.75, আর 0.75 যদি 12কে গুণ করে 8 হবে, সরি 8 বলছি, 9 হবে এটা। আর এদিকে কত হবে, 21 দিয়ে যদি 12কে গুণ করি, দেখো 21 10 এ 210 প্লাস 42 252। এবার 252 আর 9 261। দেখো একটি জেলার জনসংখ্যা 3,35,000, যার মধ্যে পুরুষ এতজন, মোট জনসংখ্যার 31% শিক্ষিত, এবং যদি 31। এবার দেখো এইখানে আমাকে পুরোটা করে দেখতে হবে, এইখানে কি বুঝলাম যে মোট জনসংখ্যার কত পার্সেন্ট, 31%, পুরুষেরও 31%। এবার গড়ে কি বললো, যে সমস্ত সংখ্যার গড় যদি সেম হয়, ওই গড়, সমস্ত সংখ্যার যদি সেম হয় ওই গড়ও সেম হবে। তাহলে এইখানে দেওয়া আছে এই দুটোর গড় হলো এইটা, তাহলে পুরুষের যদি 31% হয় তাহলে মহিলাও নিশ্চয়ই 31%, তবেই তো এই 31%টা আসবে। এই হলো উত্তর, এই 31%ই হলো উত্তর। দেখো কি বলেছে, এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি কি, এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, আর চতুর্থ ধরে নিলাম ডি, তাহলে ডি ইকুয়াল টু বিসি বাই এ। তাহলে 9.6 ইন্টু 75 বাই 2.5, এটা ওঠাও 3 288, এই হলো উত্তর। দেখো কি বলেছে, যে এদের চতুর্থ সমানুপাতি হলো এইটা, তাহলে 16 ইন্টু 324 বাই 9 ইকুয়াল টু এ স্কোয়ার, তাই তো। এবার এটা যদি কাটি আমি, হয়ে যাবে 36। তাহলে এটা রুট হলে কত হয়ে আসবে, এটা রুট 24। এই হলো আমাদের উত্তর। দেখো যখন বার্ষিক 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য হয় 217, তখন আসল কত। দেখো 10 বছরের সরল সুদ কত হবে 3a, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা টার্ম এক্সট্রা চলে আসবে, এটা হলো এসআই, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি আসবে 3a, 3a স্কয়ার আর a কিউব, এইটা আসবে। এবার এখানে যদি করি, এখানে আসবে 30, এখানে আসবে 30, তারপরে পয়েন্টের পরে 1 2 3 4, চারটে দাগ দিলাম। এবার a এর মান কত ছিল, এর মান 10 ছিল, তাহলে 3 এর সঙ্গে যদি 10 এর স্কয়ার গুণ করি কত হবে, 300 হবে। আচ্ছা 300 আমি এখানে বসালাম। আবার a কিউব করলে কত হবে, a কিউব করলে হবে 1000। এবার এরপরে কটা দাগ দিয়েছি, 4টা দাগ দিয়েছি, থাকতে পারে কটা, এখানে 4টাই থাকবে।
তাহলে এই তিনটা জিরো জায়গাতে বসে গেল, এই এক এখানে ট্রান্সফার হলো। এবার এই যে তিনটা ছিল, এই তিনটা ট্রান্সফার হয়ে যাবে এখানে, এই হলো 33.1। তাহলে এক্সট্রা কত আসলো 30-এর থেকে? এই দুটো ডিফারেন্স কত? 3.1। এর ভ্যালু কত দিয়েছে? 217। তাহলে এইবার আমাকে 100 ভ্যালু বার করতে হবে। তাহলে 100 ভ্যালু কত হবে? 7000। দেখো মোহাম্মদ আশিসের গড় ওজন 46 কেজি, মোহাম্মদের গড় ওজন 39 কেজি, মোহাম্মদ আশিসের 47 কেজি। তো দেখো এখানে ডবল রিপিট আছে, যে মোহাম্মদ দেখো রিপিটেড আছে। তাহলে এইখানে আমি কি করতে পারি? প্রথমে আমি এই যে দুটোর যোগফল, দুটো করে যেটা বলেছে 39 আর 47, এইটাকে 2 দিয়ে গুণ করে যোগ করে নেবো, মানে 78 আর 94। 8 4 12, 2 হাতে মানে 1, 9 1 10, 172। এবার 46 × 3, 120 আর 18, 138। এই 34 কেজি আমাদের উত্তর। দেখো বীরের কাছে 1224 টাকা আছে, তিনি তার 2 ছেলে নিতিন এবং প্রবীণের মধ্যে ভাগ করে দিলেন। বার্ষিক 4%। আচ্ছা, এই অঙ্কটা আমরা করিয়েছি অনেকবার, তোমরা সবাই কমেন্টে বলো। এটা একটাই সূত্র হবে, এই ইকুয়াল টু, অর্থাৎ চক্রবৃদ্ধি সূত্রে যে অ্যামাউন্ট সমান সমান P × 1 প্লাস R/100, যেখানে R হলো আমাদের ইন্টারেস্ট, হোল টু দি পাওয়ার টি হলো কত বছরের কম্পাউন্ড হলো, এই সূত্র লাগে এখানে করতে হবে। তো তোমরা সবাই এটাকে কমেন্টে আনসার করো। যার কমেন্ট ফার্স্ট আসবে তাকে ফোনপেতে 10 টাকা পাঠানো হবে, ফোনপে নাম্বার দেওয়ার পর। একটি যাত্রার 3/8 পথ 60 কিলোমিটার ঘন্টা বেগে, বাকি পথ 40 কিলোমিটার ঘন্টা বেগে অতিক্রম করা হয়েছে। পুরো যাত্রার গড় গতিবেগ কত? দেখো পুরো যাত্রার গড় গতিবেগ বের করার সূত্র কি? যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে যে টোটাল ডিস্টেন্স সেটা কত আছে বাবা? 8 আছে। আমি ধরলাম 5 আর 3 আছে 8। এবার 3/60 মানে কত? 1/20। আর 5/40 মানে কত? 1/8। এইবার এই দুটোর যে এলসিএম, এই যে 20 আর 8-এর যে এলসিএম, সেইটাকে আমি এখানে মনে করো এলসিএমটাকে এখানে গুণ করলাম, উপর নিচে উপরে 2 জায়গায় গুণ করলাম। তাহলে এলসিএমটাকে যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়াবে? এলসিএম দেখো, এলসিএম এখানে কত? প্রথমত এলসিএম কত হবে? 4 5 20, 20 2 40। আচ্ছা 40 হবে। তাহলে এখানে হবে 320। এবার এইখানে যদি মনে করো এলসিএমটা গুণ হয়, মানে 40 যদি গুণ হয়, এখানেও 40 গুণ হবে। 40টা কি এই 20 আর 8-এর এলসিএম। আচ্ছা এখানে 40 গুণ করলাম, গুণ করলে এখানে কি দাঁড়াচ্ছে? যে এখানে 2 প্লাস 5 7, মানে 320/7। এবার 7 দিয়ে এটাকে ভাগ করো। দেখো নিকটতম পূর্ণ সংখ্যা বের করতে বলছে, মানে 4 7 28, 40, 6 7 42, 40 আসছে মোটামুটি 46-এর কাছাকাছি হবে। একটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল এত হলে ব্যাস মিটারে নির্ণয় করো। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। তাহলে এখানে আমি দেখো, আমি একটা কদিন ধরে বলছি যে আর এর মান যদি 7 হয় তাহলে 4πr² কত হয়? 616 হয়। এবার 616-র সঙ্গে কত গুণ হয়েছে? এখানে আমি দেখো আমি দুটো দেখতে পাচ্ছি, হয় এখানে 4 গুণ হয়েছে, মানে 16 গুণ হয়েছে। 16 আমি কি থেকে বার করলাম? যে যদি এর ব্যাস 28 হতো, যদি আর সমান সমান 28 হতো, তাহলে কি হতো? 28 মানে 7 × 4। এবার এই যে πr², এর সঙ্গে তো 7-এর যেমন স্কোয়ার হবে তেমনি 4-এরও স্কোয়ার হবে। এই 4-এর স্কোয়ারটার জন্য কিন্তু এখানে 16 আসলো।
ঠিক আছে। এইবার আর একটা আমি বলতে পারি যে হয় এখানে আর একটা জিনিস হতে পারে যে আর এর মান যদি 56 হয়, 56 মানে কি যে 7 × 8, তাহলে এই যে 56 স্কোয়ার মানে কি 7 স্কোয়ার 8 স্কোয়ার, যদি তাহলে যদি এখানে আর এর মান 56 হয় তো তার মানে এখানে 64 গুণ হয়েছে। তাহলে 64 গুণ হলে এখানে কত আসতে পারতো? 4 আর 6 24 গুণ করলে তাহলে লাস্টে এখানে 4 আসতে পারতো, কিন্তু এখানে ইউনিট ডিজিটে 6 না হয় 4 হতো, তাহলে ইউনিট ডিজিটে কিন্তু 4 নেই এখানে, সুতরাং এইটা হবে না। আমাদের যে ব্যাসার্ধ সেইটা হবে 28, এটা কনফার্ম। এবার এখানে কি বলছে? ব্যাস বের করতে বলছে, তাহলে ব্যাসার্ধ যদি 28 হয়, ব্যাস হবে 56 সেন্টিমিটার, তাহলে মিটারে কত হবে? 0.56। দেখো আমি কিন্তু অঙ্ক কষলাম না, অঙ্কটা কষার থেকে অঙ্কটাকে ঠিকমতো বুঝে নেওয়া ইম্পর্টেন্ট, যাতে অঙ্ক করতে না হয় এক্সাম হলে। এইভাবে করাটা ইম্পর্টেন্ট না। না তুমি ওই অত বড় ক্যালকুলেশন করবো না, আমি কিচ্ছু করবো না, পেন উঠাবো, জাস্ট দেখেই অঙ্ক, সাধারণ জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগাবো, অঙ্ক শেষ। এই হলো অঙ্কের প্রসেস হতে হবে, তবেই সে তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে। দেখো কি বলেছে, 12টি কলমের ক্রয় মূল্য, যে 12টি কলমের ক্রয় মূল্য 9টি কলমের বিক্রয় মূল্যের সমান, তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস কত হবে? 3/4। তাহলে এখানে লাভ কত হলো? লাভ হলো 1-এর কতর উপরে? 3-এর উপরে, তাহলে 33/1/3। বার্ষিক 5% সুদের হারে 2 বছরের আসলের উপর সরল সুদ হয় 487 টাকা। তাহলে এটা 10%, দেখো 10%-এর ভ্যালু দিয়ে দিয়েছে, 100%-এর ভ্যালু বের করলে 4870। PQRS যথাক্রমে 25, 30, 36 ও 40 দিনে কমপ্লিট করতে হবে রোটেশন বেসিস। কি রোটেশনে? যে QSPR, তাহলে কিউ কোথায় আছে? কিউ হলো 30, এস হলো 40, তারপরে আসলো 25, তারপরে আসলো 36। এবার এদের এলসিএম করি, এদের এলসিএম করলে আমরা কত পাবো বলো তো? এদের এলসিএম করলে আমরা যেটা পাবো সেটা হলো 30 আর 40, 120, 120, 200, 360, 360 মানে আচ্ছা এ দেখো এখানে 360, 25 তো না, 300টা আসবে না, 300টা থেকে 1800 হবে এটা এলসিএম। দেখো এটা যদি 1800, এটা হবে 60, এটা হবে 45, এটা হবে 72, এটা হবে 50। ঠিক আছে। এইবারে কি বলেছে যে তারা পর্যায়ক্রমে কাজ করে, কাজটি সম্পন্ন করতে পারে কতদিন পরে। এবার দেখো 4 দিনে কতটুকু কাজ হচ্ছে? 4 দিনে কাজ হচ্ছে 6 5 110 আর 110 220, 227 ইউনিট। তাহলে 227 ইউনিট যদি হয়, তাহলে প্রথমত আমাকে দেখতে হবে যে এখানে কত হলো? 29 দিন। তাহলে এই যে 28 দিনে কত কাজ কমপ্লিট হতে পারে? 28 দিনে হতে পারে 7 2 14, 28 দিন হতে পারে, হ্যাঁ 28, হ্যাঁ দেখো 28 দিনে কতটা হতে পারে? 7 7 49, 9 হাতে আমার 4, 7 22 154, 158, 1589, 1589 ইউনিট কাজ হতে পারে। ঠিক আছে। এইবার এই 1589 হওয়ার পরে দেখো 29 দিনের দিন কত হবে? +60, তাহলে এটা হবে 1689, 1689 - 40 মানে 1649। তাহলে এইখানে হলো 1649। 30 দিনের দিন কত হবে? 30 দিনের দিন হবে হলো 1693।
31 দিনের দিন 1693 প্লাস 72, 3 দিয়ে 5, 9 সাথে 16, 1765। আচ্ছা 31 দিনের দিন হলো 1765। এবার 32 দিনের দিন। দেখো উত্তর যে সবসময় কোশ্চেন পেপারে ঠিক থাকবে, কোনো কোনো সময় একটা বা দুটো কোশ্চেন কোনো কোনো শিফটে চলে আসে ভুল। দেখো আমরা কি বললাম যে 31 দিনের দিন কাজ হয়েছিল লাস্ট 1765। একত্রিশ দিনের দিন হলো 1765। এইবারে 32 দিনের দিন এসে কি দাঁড়ালো? দেখো আমাদের রোটেশন কি ছিল যে কিউএসপিআর, মানে প্রথমে ছিল হলো আমাদের 60, তারপরে 45 কিউএস, মানে এদিকে 4, 45, ঠিক আছে কিউএস, তারপরে পি মানে হলো এইটা, মানে 25, 72, আর 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 মানে হলো 49। এই রোটেশনে ছিল। 31 দিনের দিন কাজ হয়েছিল 1765। এই অবধি আমাদের কাজ এসে দাঁড়িয়েছিল, কিন্তু এই 72 অবধি আমাদের কাজ দাঁড়িয়েছিল 31 দিনের দিন। তাহলে পরের দিন কতখানি হবে? পরের দিন আমার এখানে যদি 50 যোগ করি তাহলে হচ্ছে 5, 6, 5, 11, 1, 1, 7, 1, 8, 1815। কিন্তু আমার অ্যাকচুয়ালি কত আছে? আমার কাছে আছে হলো, দেখো 31 দিনের দিন কাজ কমপ্লিট হবে, কিন্তু আমার কাছে এফিসিয়েন্সি আছে 50, কিন্তু আমার লাগবে কত? 35। তাহলে 31/7/10, 31/7/10 হবে উত্তরটা। 31/7/10 এই হবে উত্তর। দেখো এটা ইভ্যালুয়েট করতে বলেছে। দেখো এইটাতে যদি এইটাকে ভাগ করি, মাইনাস মাইনাস কেটে যাবে, কেটে গিয়ে এখানে কি হবে? 4, তাহলে -9 -4 -14, 18 -9 মানে -27। দেখো একটি দ্রব্য 20% ছাড়ে বিক্রি করলে সেলিং প্রাইস সমান সমান কস্ট প্রাইসের 2.5 গুণ হয়ে যায়। 20% ছাড়ে বিক্রি করা হয়েছে, তাহলে 100 থেকে 80-তে বিক্রি করা হলো। এটা কত গুণ বলেছে? কস্ট প্রাইসের 2.5 গুণ, মানে এটা 5 যদি হয় এটা 2 গুণ, মানে এটা 32। এটা হলো কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, এটা হলো মার্ক প্রাইস। তাহলে কস্ট প্রাইস নির্ণয় করো। কস্ট প্রাইস হলো যেটা হবে 8-এর ফ্যাক্টর হবে, বা আমি বলতে পারি 32-এর ফ্যাক্টর হবে, বা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এর মধ্যে 8-এর ফ্যাক্টর কোনটা? দেখো যেটা 8-এর ফ্যাক্টর সেটা 4-এরও ফ্যাক্টর হবে। এইটা 4 দিয়ে যায় না, কারণ লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে যায় না, এটাও 4 দিয়ে যায় না। এবার 8-এর দেখি, 8-এর ফ্যাক্টর কোনটা আছে? 8-এর ফ্যাক্টর হলো এখানে 8, 8, 4 32, এখানে 7, এইটা 8 দিয়ে যাচ্ছে, 4 32 মানে 6 যোগ এটাও 8 দিয়ে যাচ্ছে। এবার কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে অবশ্যই। দেখো ক্যালকুলেটটা আমি করি যে 100-র ভ্যালু বলা আছে 950, 9.5 ইন্টু 32 মানে +16, 320 মাইনাস 30, 320 মাইনাস 30 মানে 290, 288। তাহলে এখানে হবে হলো 304, এটাই হবে আমাদের উত্তর। দেখো এইটা ইভ্যালুয়েট করতে বলেছে, তাহলে প্রথমে আমরা কিসের কাজ জানি? প্রথমে জানি ভাগের কাজ। তাহলে এই কাজটা করলে কত পাবো? যে 16 + 3, এবার গুণের কাজ করে নিলাম, -9, তাহলে এটা হবে 10। একটি দ্রব্য 20% ছাড়ে বিক্রি আছে, এটা তো করলামই আমরা, এটা এখনই করলাম। দেখো কমল স্বাভাবিক গতির 1/4 গতিতে চলে 54 মিনিট দেরি হয়, স্বাভাবিক সময় কত? কমল গতির কত গতিতে চলেছে? 1/4 গতিতে চলেছে।
ঠিক কথা। তা আমি দেখলাম স্পিড আর টাইম লিখলাম, তাহলে কত গতিতে চলেছে, 1/4, মানে 4 থেকে 1, তাহলে এখানে টাইম যদি 1 লাগতো এখানে লাগবে 4, কত দেরি হয়, 54 মিনিট দেরি হয়, মানে 3-এর ভ্যালু বলেছে 54, তাহলে 1-এর ভ্যালু হবে 18, তাহলে স্বাভাবিক সময় কত হবে 18। তো স্টুডেন্টস এখন আমরা ধীরে ধীরে রিজনিং এর দিকে এগোই। তো চলো রিজনিং এর কোশ্চেন গুলো দেখি কি আছে। দেখো ডাক্তার পুরুষ টেবিল, দেখো ডাক্তারের সমস্ত পুরুষের মধ্যে একটা পার্ট হলো ডাক্তার, কিন্তু টেবিল কিন্তু আলাদাই বস্তু, তাহলে টেবিল দেখো আলাদা বস্তু, এই যে ডাক্তার এই যে পুরুষ, তো এইটা আমাদের উত্তর। আর জি এ লেখে নির্দিষ্ট উপায়ে ও দিয়ে সিটি, আচ্ছা এখানে দেখো আর এর থেকে যদি ওতে আসে কি হবে -3, জি এর থেকে ডি -3, এল এর থেকে এইচ -4, এ এর থেকে ডাব্লু -4, মানে এই যে প্রথম দুটো ছিল এই দুটোতে -3, এই যে শেষের দুটো ছিল এই দুটোতে -4 প্রয়োগ করা হয়েছে। তাহলে এই প্রয়োগ করে এন বি ইউপি, এখানে কি হবে পি এর ক্ষেত্রে কি হবে, লাস্টে হবে এল, দেখো লাস্টে এল কিন্তু একটা অপশনই আছে, সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো এখানে এখানে বাংলাটা পুরোটা নেই, এটা ইংলিশে পুরোটা আছে, যে GHIJKLMN, এটা একটা সার্কুলার টেবিলে বসে আছে এরা, কয়জন, 7 জন, ঠিক আছে। এইবারে বলেছে কি যে জে কার থার্ডে বসে, যে হলো থার্ড টু দ্য লেফট অফ জি, অর্থাৎ জি এর বাম দিক থেকে 3 পজিশনে, তাহলে এইটা জি এর বাম দিক থেকে 3 নম্বর পজিশনে কে বসেছে, যে বসেছে, ঠিক আছে। এম কোথায় বসেছে, এম বসেছে সেকেন্ড লেফট অফ কে, এবং জি কার কাছে বসেছে, এইচ এবং এম এর মধ্যে, এখানেও এইচ এম হতে পারে, এখানেও কিন্তু এইচ এম হতে পারে। এল কিন্তু জে এর ইমিডিয়েট নেইবার নয়, তাহলে এল যদি জে এর ইমিডিয়েট নেইবার না হয়ে থাকে তাহলে এল কিন্তু আমাদের এইখানে বলবে, কারণ এই দুটো কোশ্চেনে জে কখনোই বলবে না, ঠিক আছে। এইবারে এখানে দেখো একটা বলেছিল যে এম কে এর সেকেন্ড লেফটে বসেছে, তাহলে এম যদি কে এর সেকেন্ড লেফটে বসে, তাহলে এইখানে যদি আমি এখানে কে কে, এখানে এইচ এমই বসেছে, তাহলে এইখানে আমাকে কে কেই রাখতে হবে, না ছাড়া কিন্তু আমি এম এ এম কে কে এর সেকেন্ড লেফটে আমি বসাতে পারবো না, অর্থাৎ কে এর বাম দিকে দ্বিতীয় স্থানে এম কে বসাতে হলে তখন আমাকে কে কে এখানেই রাখতে হবে, তার মানে এখানে আমার কি আছে, এখানে আমার এইচ থাকবে, এবার বাকি থাকলো কে, যে জি এইচ, এখানে এবার আই আমাদের বাকি থাকলো, আই কে বসিয়ে দিলাম, তাহলে আই আর এম এর মধ্যে কতজন বসলো, এই যে 2 জন, এই যে উত্তর 2। দেখো এই যে চিত্রটা এটা কার মধ্যে এমবেড আছে, অর্থাৎ কার মধ্যে এই চিত্রটা আছে, দেখো এইখানে এইরকম এই চোখা বাতিল হয়ে গেল, এবার এইখানে এরকম কোনো লাইন নেই, এটা বাতিল, এইটাতে এরকম লাইন আছে কিন্তু সোজা লাইন নেই, অবভিয়াসলি এটাই উত্তর হবে, তো আমরা দেখি, এইটাই কিন্তু আমাদের আনসার। পিভি কিউসি বি এটাকে 4, মজুইটস 6, দেখো এখানে যে লেটারের যে সংখ্যা আছে সেটার থেকে -1 করে দেওয়া হয়েছে, তাহলে রি আর প্যাও এটাকে কি দিয়ে কোড করা হবে, 3। দেখো ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে এর মধ্যে 4টার মধ্যে 3টে একই রকম, বাকি একটা আলাদা, কোনটা আলাদা সেটা বলতে হবে। দেখো আর এর থেকে পি -2, জে এর থেকে এইচ -2, এর এর থেকে এল -2, পি এর থেকে এল কিন্তু -4, সুতরাং এইটাই আমাদের আলাদা। দেখো এ বি সি ডি ই এফ জি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে,
দেখো কি বলেছে যে বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে এ হলো, এ কোথায় বসেছে, যে এফ এর ঠিক ডান দিকে বসেছে, কে এ এফ এর ঠিক ডান দিকে বসেছে, সি এবং সি এর ঠিক বামে, সি এর ঠিক বামে বসিয়ে দিলাম, জি হলো সি এর ঠিক ডানে বসিয়ে দিলাম, এবং ই এর ঠিক বামে, ই এর ঠিক বামে বসিয়ে দিলাম, এফ হল এফ, ডি হলো এফ এর ঠিক বামে, ডি হলো এফ এর ঠিক বামে। তাহলে এখানে বাকি আছে কে, বাকি আছে হলো বি। তাহলে বি এর ঠিক বামে কে বসেছে, বি এর ঠিক বামে বসেছে ই, এই যে উত্তর পেয়ে গেছি ই। মাইনাস ভাগ গুণ যোগকে পরস্পর বিনিময় করা হলো, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে? দেখো 40 প্লাসের সঙ্গে কাকে করা হয়েছে, গুণ করা হয়েছে, 24 ভাগ 6 প্লাস 12 মাইনাস 3, ঠিক আছে। এইটা আমি ক্যালকুলেট করবো পরে, এটা ক্যালকুলেট করলে 9ই আসবে। আচ্ছা এইটাকে করে নেই, 160 প্লাস 9, তার মানে কত হলো, 169। দেখো ইউ এর বিপরীত তলে কোনটা থাকবে? এবার আমি একটু বলি, এখানে দেখো কমন কি আছে, ভি আছে, তাহলে এখানে রোটেশন আমি করতে পারি, এইরকম একটা রোটেশন। তাহলে ভি এর অপোজিটে ভি তো আসবে না, তাহলে আমি বলতে পারি ডাব্লিউ এর অপোজিটে আছে হলো এক্স, এখান থেকে আমি বলতে পারি ডাব্লিউ এর অপোজিটে আছে এক্স, জেড এর অপোজিটে আছে ওয়াই। তাহলে এখানে ভি এর অপোজিটে কে থাকবে, মেনশন করা আছে কি প্রশ্নে, ইউ। তাহলে ইউ এর বিপরীতে কে থাকবে, ভি। এইবার এইটা দেখো, এটা খুব সুন্দর একটা প্যাটার্ন। দেখো এই যে আর কি জিওমেট্রিক আকৃতিটা ছিল, জ্যামিতিক আকৃতি, এইটা দেখো 90 ডিগ্রি রোটেশন হয়েছে, আবার 90 ডিগ্রি রোটেশন হয়েছে, অর্থাৎ এইটা কিন্তু এইভাবে ঘুরে গেছে, এই যে এইভাবে 90 ডিগ্রি ঘুরে গেছে, আবার এইখানে 90 ডিগ্রি ঘুরে গেছে, এইভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে, তার মানে এইটা কি, এটা আলটিমেটলি এই দিকেই আসবে। কিন্তু দেখো এইখানে কি হয়েছে, যদি ঘুরে যাচ্ছে যখন এইখানে চলে আসছে, আবার ঘুরে গেল যখন এটা এই দিকে চলে গেল, এই ক্ষেত্রে আবার এই দিকে চলে গেল, আবার এইটা হলো, তাহলে কি হবে, তাহলে এইটা আবার এই দিকে চলে আসবে, তাহলে এইটা যদি ঘুরে, এই যে চিহ্নটা ছিল এইটা উপর দিকে চলে আসবে, এই যে এই জায়গাটায় আসবে। সুতরাং আমাদের এইটাই হলো আনসার। দেখো একটি কাগজে ভাঁজ করে ছবিতে দেখানোর মতো ফুটো করা হয়েছে, এটি খুললে কেমন দেখাবে? দেখো ছবিতে যখন আমরা এই ইয়েগুলো করি তখন আমাদের এইভাবে দেখতে হয়, ধরো কাগজটা এইভাবে দেওয়া আছে, এই কাগজটাকে মনে করো এইভাবে পেন দিয়ে বা মেন্টালি আমি 4টা ভাগ করলাম, ভাগ করে যে ক্ষেত্রে আমি এই ইমেজটা দেখতে পাবো সেটাই উত্তর। দেখো এবার আমি কাজ করে দেখি এটাতে সত্যি হয় কিনা। এইটা একটা করলাম, এইটা একটা করলাম, এইটা একটা করলাম, এইটা একটা করলাম। আচ্ছা দেখো এর যে ইমেজটা, এটা একমাত্র কিন্তু এর মধ্যেই, দুটোর মধ্যে ফর্ম হয়েছে, এইটার মধ্যে ফর্ম হয়েছে, এইটার মধ্যে ফর্ম হয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু হয়নি, এই দুটো আগে থেকে বাদ। এইবার এর মধ্যে কোনটাকে বাদ দেবো, কেন বাদ দেবো, এর মধ্যে এইটাকে বাদ দেবো কেন, এখানে মিরর ইমেজ তৈরি হয়নি, কিন্তু এইটা কিন্তু মিরর ইমেজ তৈরি হয়েছে এখানে, ওই জন্য এইটাকে আমরা নেব। দেখো এখানে স্টেটমেন্ট সিলোগিজম দিয়ে দিয়েছে যে সাম স্লিপার্স অ্যান্ড অল স্লিপার্স আর নাইফস, সাম নাইফস আর র্যাটস, সাম র্যাটস আর পিৎজাস। তো এইখানে কি বলেছে যে সাম পিৎজাস আর স্লিপার্স। এবার দেখো পিৎজাস আর স্লিপার্স কোথায় আছে, স্লিপার্স কি আমি এখানে পেয়েছি, স্লিপার্স আমি এখানে পাইনি, না স্লিপার্স আমি এইখানে পেয়েছি। তাহলে দেখো এই র্যাট আর এই র্যাট আনসার্টেন, মানে 50-50 পেয়ার হচ্ছে, তাহলে 50-50 পেয়ারের জন্য পিৎজা আর নাইফ আনসার্টেন হবে, তার মানে পিৎজা আর নাইফ এই দুটো যদি আনসার্টেন হয়, আর এই দুটো যদি আনসার্টেন হয়, তাহলে এদের দুজনের মধ্যে আনসার্টেন হবে, তার মানে পিৎজা আর স্লিপারের কনক্লুশন কোনোদিনও সম্ভব না। এবার র্যাট আর স্লিপার্স, দেখি র্যাট আর স্লিপার্স হয় নাকি।
র্যাট আর স্লিপার্স এর মধ্যে কি বলছে আনসার্টেন, তাহলে এইটাও হবে না। সুতরাং কোনো কনক্লুশনই পসিবল নয়। আচ্ছা, তোমরা যদি সিলোগিজমের এই প্রসেসগুলো শিখতে যাও, তোমরা আমার স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারো। কারণ সিলোগিজম আমি এখনো পর্যন্ত ভেন ডায়াগ্রামের মধ্যে করাইনি, মাধ্যমে করাই না, কারণ সিলোগিজম পরীক্ষায় ভেন ডায়াগ্রামের মধ্যে করলে বহুত টাইম লাগে। সুতরাং এই যে প্রসেসগুলো এখন যে সেকশনাল টাইমার, ওগুলোকে বিট করতে হলে তোমাদের এই ধরনের পদ্ধতি শিখতে হবে। সুতরাং পদ্ধতিগুলো শেখা এখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, ইংরেজি বর্ণমালা ক্রম অনুযায়ী প্রদত্ত প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে? তাহলে কে থেকে এল, 11 থেকে 12, 12 থেকে 13, 13 থেকে 14, 14 থেকে কি আসবে 15। দেখো, ও কিন্তু এই দুটোর ক্ষেত্রেই আছে। তাহলে এ এর পরে ডি, ডি এর পরে জি, জি এর পরে জে, জে এর পরে কি হবে এম। এইটাই হবে আমাদের উত্তর। আচ্ছা, আর একটা জিনিস বলি, দেখো সি জানি আমরা ই, সি এর নাম্বারিং কত 3। এবার এম, এম এর নাম্বারিং কি করে বার করবে? সি এর 3, এম আর একটা হলে থাকে হলো আমাদের ডাব্লু, এই আমরা জানি। তো এম কে তুমি ঘুরিয়ে দাও, এইভাবে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে কি আসবে 3 এর মতো দেখতে হয়ে যায়। তাহলে এম এর নাম্বার হয়ে যায় এই জন্য 13। আবার ডাব্লু, ডাব্লু কেও ঘুরিয়ে দাও, এই যে এরকম আসে, ডাব্লুর নাম্বার হলো 23। তো নাম্বারিং মনে রাখার কিছু কিছু ট্রিক আছে, তো সেইগুলো যদি শিখতে যাও, অ্যালফাবেটিক্যাল নাম্বার মানে এ এর পজিশন 1, এমনি ওই রকমই। আবার জেড এর পজিশন 26। তো এগুলো ট্রিক আছে, তো এগুলো যদি শিখতে যাও আমার স্পেশাল ব্যাচে তোমরা যুক্ত হও। যেমন আজকে একটা বললাম যে সি এর তোমরা জানো 3, এবার এম এর যে 13 আমি শর্টকাটে মনে রাখবো কি করে? যে এম এর 13, এমটাকে ঘুরিয়ে দিলাম, কি পেলাম? এই যে এরকম পেলাম। তাহলে এম এর 13, এবার এম এর পরে ডাব্লু আসে এটা আমি জানি, তার ডাব্লু এর নাম মান কত 23। এইবারে দেখো কি বলেছে যে এ প্লাস বি মানে এ হলো এ ইজ দ্য ডটার। আচ্ছা, এখানে বলছে পি টি এর সঙ্গে কিভাবে সম্পর্ক, এটা বার করে দেখি। যে পি ইন্টু কিউ, যে পি হলো কার ওয়াইফ, কিউ এর ওয়াইফ, পি হলো কিউ এর ওয়াইফ। এইবারে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর মানে কিউ হলো কার ভাই, আর এর ভাই। আর ভাগ এস মানে কি? আর হলো বাবা কার, এস এর বাবা। আর এস প্লাস টি মানে কি? যে এস ইজ দ্য ডটার অফ টি। এবার কি বলছে যে টি এর সঙ্গে টি এর সম্পর্ক কি, তাই তো? টি এর সঙ্গে টি এর যে সম্পর্ক, যে হাজবেন্ড ব্রাদার্স ওয়াইফ। দেখো, একটি নির্দিষ্ট উপায়ে এল ওয়াই 15 কে জে ডাব্লিউ 13, ডি ওয়াই 25 কে, আচ্ছা দেখো লাস্টের যে এই নাম্বারটা ছিল এটাকে 2 কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে আমি বলতে পারি এইটা কিন্তু কোনোদিনও হবে না। তাই এবার দেখো এল আর ওয়াই, এটাকে কি করা হয়েছে? যে এল কেও -2 করা হয়েছে, ডাব্লিউ ওয়াই কেও কিন্তু -2 করা হয়েছে। তাহলে এম কে, এম এর বদলে কি হবে? এম এর বদলে চলে আসবে কে, যে কে, এইটাই হবে উত্তর। দেখো এর আগে আর একটা ড্যাশ আসবে এরকম, এরপর আর একটা ড্যাশ আসবে। তাহলে দেখো এইটাকে আমরা করি আগে এন আর এম। দেখো এটা আমরা 3টে পদ্ধতিতে করব, কাউন্ট, ফ্যাক্টর, ফিল, এই 3টে পদ্ধতিতে করব। আবার এইখানে কি আসবে? যে ও জে এন এইচ ড্যাশ জি কে ই আই এইচ ডি এফ, এইরকম। এইবারে দেখো এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে তোমরা, যে কিউ এর পরে এইচ, না এখানে ওই প্যাটার্ন ফলো হচ্ছে না। এন, প্রথমত এইখানে আমরা যেটা দেখেছি কোশ্চেনে, এই কোশ্চেনটা যদি কোনো গন্ডগোল থাকে, কারণ এই সমস্ত কোশ্চেন আসলে মূলত প্রথমে একটা থাকে, তারপর এই লেভেলে থাকে, তারপর এইভাবে, মানে ফার্স্ট আসবে, তারপর সেকেন্ড আসবে, তারপর থার্ড আসবে, এইভাবে থাকে। কিন্তু এখানে 3টে আছে লাস্টে। এবার এখানে কোন লজিক ফলো হয়েছে দেখো, এন এর পরে ও, আর এর পরে জে 18, জে এর পরে কি, আবার কে এর পরে বি।
এখানে স্পেশালি কোনো লজিক নেই কোনো রকমের, অন্য কোনো পদ্ধতিতে হবে। আচ্ছা এটা একটু হোল্ডে রাখো, এটা আমি পরে করাচ্ছি। দেখো এখানে +4 +3 +4 +3 +4 মানে 105। ক্রিয়েশনের শব্দটি সাজালে কতটি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? আচ্ছা এটা কি হবে? এসি। আচ্ছা এসি লিখলাম, ই, তারপরে আই, তাহলে এসি ই আই লিখলাম, এসি ই আই হয়ে গেল। এবার বাকি আছে কি? আর টি ও এন। তাহলে এদের মধ্যে কি আছে? এন ও আর টি। এইবার লেখি ক্রিয়েশন, সি আর ই এ টি আই ও এন। এইখানে নেই, এইখানে নেই, এইখানে নেই, এইখানে নেই, এইখানে নেই, শুধু এইখানে আছে, এইখানে নেই, এইখানে নেই। তাহলে কত হবে উত্তর? 1। দেখো নন্দ এটাকে কোড করা হয়েছে 14 1 14 4 1, মানে জাস্ট অ্যালফাবেটের পজিশনাল নাম্বার দিয়ে কোড করা হয়েছে। লাইন চলে গেল গো, লোডশেডিং হয়ে গেল এটা। আচ্ছা স্টুডেন্ট, আর বেশি ক্লাস নেই, লাস্ট একটা এটা আছে। তো তোমরা সবাই এই দুটো তোমরা হোমওয়ার্ক থাকবে, এগুলো এই দুটোকে তোমরা সবাই কমেন্টে বলো। তো স্টুডেন্টস আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।